দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বৃহস্পতিবার শনি থেকে বৃহস্পতিবার এই অনুষ্ঠান আমরা দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই নিউজ 24 এর পর্দায়, এবং যেখানে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরাখবর এবং তার বিশ্লেষণ আমরা করে থাকি। সেই সাথে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট জানাই আপনাদেরকে। দর্শক আপনারা জানেন যে 5টি শরিয়া ভিত্তিক যে ব্যাংক, যেটিকে আসলে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, সেটি নিয়ে এই সরকার অর্থাৎ বর্তমান সরকারের সময়ে এটি নিয়ে আসলে বেশ ধরনের একটি জল ঘোলা হয়েছে আমরা বলতে পারি, কারণ অনেক কয়েকটি ব্যাংক সেখান থেকে আসলে বের হয়ে যাওয়ার কথা বলছে। এর মধ্যে একটি দুটি ব্যাংক আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত আবেদনও করেছে যে তারা আসলে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে থাকতে চায় না, তারা আলাদাভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চায়, কিন্তু তাদের সেই সক্ষমতা আছে কিনা সেটি নিয়ে বড় প্রশ্ন রয়েছে। অন্যদিকে এই ব্যাংকগুলোর যেই আমানতকারীদের যে আমানত রয়েছে, সেই আমানত ফিরে পেতে ব্যাংকগুলোতে প্রতিদিনই ভিড় করছেন আমানতকারীরা, এবং চট্টগ্রামে গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের সামনে বিক্ষোভ করছেন আমানতকারীরা, ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছেন, আজকেও আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে পরিস্থিতি কি আমরা একটু সেটি দেখে আসতে চাই চট্টগ্রাম থেকে। তারা পুরো মুনাফা সহ তারা বলছে যে আমানত ফিরে পেতে চায়, এবং সেই দাবিতে চট্টগ্রামে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন একীভূত 5 ব্যাংকের আমানতকারী এবং গ্রাহকরা। এই বিষয়ে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানাবেন নয়ন বড়ুয়া জয়। নয়ন, সেখানকার আমরা তো গতকালও দেখেছি পরিস্থিতি আজকে আরও খারাপের দিকে যাচ্ছে, আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি। সেখানকার সবশেষ পরিস্থিতি তো জানাবেন, এর সাথে জানাবেন যে ব্যাংকের পক্ষ থেকে আসলে কোনো ধরনের গ্রাহকদের সাথে কথাবার্তা বলা হচ্ছে কিনা এবং কোনো আশ্বাস মিলেছে কিনা, এবং যদি তারা আসলে এই অর্থ ফেরত না পায় অর্থাৎ তাদের দাবি যদি পূরণ না হয়, সেক্ষেত্রে গ্রাহকরা আসলে কোন ধরনের কর্মসূচির দিকে পরবর্তীতে যেতে পারে, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ শাহাদাত আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমানতকারী যারা আছেন তারা ব্যাংকের যে একীভূত যে 5টি ব্যাংক রয়েছে, এক্সিম ব্যাংক থেকে শুরু করে 5 সিকিউরিটি ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক থেকে শুরু করে, তো সব ব্যাংকে আমরা দেখলাম আগ্রাবাদের যে শাখাগুলো রয়েছে, গতকাল খাতুনগঞ্জের শাখাতে কিন্তু তালা ঝুলিয়ে দিয়ে তারা বিক্ষোভ করেছিল। এখানে সব আমানতকারী তাদের টাকা, তারা যে জমানো টাকা ফেরতের জন্য কিন্তু আন্দোলনটা তারা করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন কিন্তু আমরা দেখে এসেছি, কিন্তু গতকাল থেকে তাদের আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু কঠোর হয়েছে। তারা বলছেন তাদের টাকা জন্য তারা কিন্তু প্রতিদিন ব্যাংকে আসেন, কিন্তু সেভাবে কিন্তু টাকা তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না। তারা দীর্ঘদিনের জমানো টাকা ফেরতের জন্য তারা ঘুরছেন। এর সাথে হেয়ার কাট বা পুরো যে মুনাফা, সে মুনাফার দাবিতে কিন্তু তারা কিন্তু এখানে এসেছে। তারা বলছেন হেয়ার কাট বাতিল করতে হবে, এমনকি পুরো মুনাফা কিন্তু তাদের যে দাবি সেটা কিন্তু তারা চাচ্ছেন। আমরা কথা বলতে চাচ্ছি, এখানে যারা আছেন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। সব আমানতকারী দেখতে পাচ্ছেন এখানে অবস্থান নিয়েছেন। তো SIBL ব্যাংকে একটু আগে কিন্তু তারা তালা ঝুলিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এর আগে এক্সিম ব্যাংকে তালা ঝুলিয়েছেন, ইউনিয়ন ব্যাংকে তালা ঝুলিয়েছেন, 5 সিকিউরিটি ব্যাংকে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। আমরা একটু জানতে চাচ্ছি কেন তালা ঝুলিয়ে আপনারা বিক্ষোভ করছেন। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, চট্টগ্রাম কমিটির সহসভাপতি বলছি। আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু ওনারা আমাদের দাবি মেনে নিচ্ছে না, আমাদের দাবি একটাই, হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক। আমরা অনেক স্মারকলিপি দিয়েছি, আমরা অনেকবার ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে গিয়েছি, আজ পর্যন্ত আমাদের দাবি আদায় হয়নি। সরকার এখনো পর্যন্ত আমাদেরকে আমাদের আমানতের সুরক্ষা দিয়ে কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না। এই জন্য এখন যেহেতু ব্যাংক আমাদের কোনো ধরনের সান্ত্বনায় আসছে না, আমাদের লেনদেন স্বাভাবিক করছে না, আমরা তালা বন্ধ যে কর্মসূচি গতকাল খাতুনগঞ্জ থেকে শুরু করেছি, আজকে আগ্রাবাদের 5টা ব্রাঞ্চে আমরা তালা বন্ধ করেছি। আমাদের দাবি যদি আদায় না হয়, আমরা সামনেও এই কর্মসূচি চলমান রাখবো। ব্যাংক কর্মকর্তাদের সাথে আপনাদের নিয়ে আলোচনা হয়েছে? ব্যাংক কর্মকর্তার সাথে আমাদের অতীতে অনেকবার আলোচনা হয়েছে, আজকেও আমরা কথা বলতে চেয়েছি, কিন্তু ওনাদের কাছে কোনো কথা নেই। আমাদেরকে শান্ত করার জন্য, আমাদের হকের টাকা আদায় করার জন্য ওনারা কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না। এ কারণে আমাদের এই কর্মসূচি চলমান আছে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কেমন আমানত এখানে ছিল, কতদিন ধরে আপনারা বুঝছেন ব্যাংক কর্মকর্তাদের সাথে? আমরা
দীর্ঘ 1.5 বছর পাবো, 18 বছর উপরে হবে আমরা আন্দোলন করে যাচ্ছি হেয়ার কাট এবং স্বাভাবিক লেনদেন করার জন্য। হেয়ার কার্ডের মূল কথা হলো 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত যাদের 10 কোটি টাকা আছে কিংবা 1 কোটি টাকা আছে, এইদের কোনো মুনাফা ওরা দিবে না, বাতিল করছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ওদের সেই সময়ের সার্কুলার অনুযায়ী, সরকারি সার্কুলার অনুযায়ী, ব্যাংকের সার্কুলার অনুযায়ী আমাদের প্রলুব্ধ করেছিল টাকা রাখার জন্য, আমরা টাকা রেখেছি। কিন্তু আজকে 2 বছর পরে এসে বলতে আমাদের যে মুনাফা দিয়েছে সেই মুনাফা ওরা কেটে নেবে। আমরা সেই মুনাফা কাটার পক্ষে না। আমরা যেহেতু আপনাদের সাথে জেন্টাল এগ্রিমেন্টের মাধ্যমে আমরা টাকা রেখেছিলাম আমরা মুনাফা পাওয়ার জন্য, আমরা মুনাফা না পাওয়ার জন্য না। তারা যখন সিদ্ধান্ত নিল না হেয়ার কাট করবে, আমরা হেয়ার কাটের বিরুদ্ধে আন্দোলন সূচনা করেছি। দীর্ঘ 18 মাস আন্দোলন করেছে, বাংলাদেশ ব্যাংককে ঘেরাওয়া করেছে, প্রশাসকের কার্যালয়ে ঘেরাওয়া করেছে, সারা বাংলাদেশে আন্দোলন চলমান রয়েছে। কিন্তু আমাদের আন্দোলনের সফলতা, সার্থকতা এখন আমরা পাইনি, যে কারণে আমাদের আন্দোলন চলছে, তীব্র থেকে তীব্র শুরু হয়েছে। আমরা আজকে তারা আন্দোলন করেছে, আগামী দিনে আরো সর্ববৃহৎ আন্দোলনের কর্মসূচি আমাদের আসবে। সেটা আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশের আলোচনা করে, সারা বাংলাদেশের আমাদের কাজের কথাকে মূল্যায়ন করে আমরা আগামী দিনে কর্মসূচি নিব ইনশাল্লাহ। যে আমরা এখনো কর্মসূচি আমাদের হাতে নেই, আমরা রাত্রে আলোচনা করে আপনাদের অবশ্যই কর্মসূচি আপনাদেরকে আমরা অবগত করবো। ধন্যবাদ। সাদাত বুঝতে পেরেছেন, এখানে যারা আমানত করে তারা বলছেন তাদের যে জমানো টাকা তারা ফেরত চাচ্ছেন, এমনকি হেয়ার কাট বাতিল এর দাবিতে কিন্তু তাদের যে বিক্ষোভ, এমনকি ব্যাংকের যে ব্রাঞ্চগুলো রয়েছে তো সব ব্রাঞ্চে কিন্তু তারা তালা ঝুড়িয়ে কিন্তু বিক্ষোভ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে চট্টগ্রামে একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ আসলে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে এমনটা গ্রাহকরাই বলছিলেন। আপনারা শুনছিলেন। এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর এম.এস. সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছে জানতে চাইবো যে 5 ব্যাংকের এই যে পরিস্থিতি হলো, এটির জন্য অন্তর্বর্তী সরকার এবং আগের যে গভর্নর তাদের এক ধরনের সিদ্ধান্ত ছিল এই 5 ব্যাংকে একীভূত করা, সেটি কার্যকর হয়নি, মানে পুরোপুরি কার্যকর না হওয়ার ফলে এই সরকার আসার পরে আসলে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসলে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেই ধরনের কোনো কনক্রিট সিদ্ধান্তের কথা আমরা জানতে পারছি না, যে কারণে যদিও কিছু কিছু টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু গ্রাহকদের এখন যে অবস্থান সেটি আসলে পরিস্থিতিকে কতটা জটিল করেছে বলে মনে করছেন? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না দর্শক। ডক্টর এম.এস. সিদ্দিকীকে আমরা আসলে শুনতে পাচ্ছি না, আমরা কারিগরি ত্রুটির কারণে আমরা চেষ্টা করব তাকে আবারও সংযুক্ত করার। এই মুহূর্তে বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি একটু পর। আসলে স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। আমরা আলোচনায় যাব যেটি আমরা চট্টগ্রাম থেকে দেখছিলাম যে 5টি একীভূত হওয়া ব্যাংকের গ্রাহকরা এই মুহূর্তে আন্দোলন করছেন এবং তারা ব্যাংকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন বিভিন্ন ব্যাংকে। এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এম.এস. সিদ্দিকী রয়েছেন, অর্থনীতি বিশ্লেষক। জনাব এম.এস. সিদ্দিকী, আপনার কাছ থেকে আসলে যে প্রশ্নটি ছিল যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এবং গ্রাহকরা যে এখন কঠোর অবস্থানে গেল, এর ফলে আসলে পরিস্থিতি কি আরো জটিল হয়েছে কিনা এই ব্যাংকটিকে সম্মিলিত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে? জটিল থেকে জটিলতর হচ্ছে। প্রথমত এই ব্যাংকগুলোকে যখন ব্যাংক রেজুলেশন অ্যাক্টের আন্ডারে 5টি ব্যাংকে একত্রিত করে একটি ব্যাংক করা হলো, তখনও কিন্তু প্রাক্তন মালিকরা এটা সহজভাবে গ্রহণ করেন নাই। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট একটা দক্ষ হাতে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বর্তমান সরকার আসার পরে কিন্তু আইনটিকে পরিবর্তন করা হলো এবং বলা হলো যে আগের মালিকরা যদি 7.5% ডাউন পেমেন্ট করেন তাহলে এটা তাদের মালিকানা ফেরত পেয়ে যাবেন। এই যে এটা একটা সাধারণ মানুষের মনে এবং সিভিল সোসাইটির মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে বিগত মালিক যারা এরাই যদি ফেরত আসে তাহলে আমরা যে বিশৃঙ্খলা দেখেছি বিগত সরকারের আমলে সেই বিশৃঙ্খলা আবার ফিরে আসবে কিনা। কারণ যে মালিকরা এক একটি ব্যাংকের 70%, 80% পর্যন্ত লোন একটি মাত্র পরিবারকে দিয়েছে,
এবং সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে তাহলে আমরা এত কিছু করে গত কয়েক বছরে যে পরিবর্তন করে হলো সেটার কোনো বেনিফিট কিন্তু পাবে না। তবে আপনারা যে আন্দোলনের কথা একটু দেখলেন, আমি কিন্তু আন্দোলনের ছবি দেখিনি, আমি ভয়েসটা শুনেছি। আন্দোলন গ্রাহকরা আন্দোলন করছে চিটগে, বাংলাদেশের অন্য কোনো এলাকায় কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তাহলে এটা কি আগের মালিকদের কোনো সংযোগ আছে কিনা, লিঙ্ক আছে কিনা সেটা বিবেচনা করতে হবে। কারণ শুধুমাত্র একটি শহরের গ্রাহকরা কেন এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করবে তাকে টাকা ফেরত পাওয়ার জন্য? কারণ ইন্টারিম গভর্নমেন্ট যখন 5টি ব্যাংকে একত্রীভূত করে তখন কিন্তু ছোট ছোট গ্রাহকদেরকে কিন্তু টাকা ফেরত দিয়েছে, এবং এটা দেওয়ার জন্য এই একত্রীভূত ব্যাংককে সরকার বিশেষ প্রণোদনা লোন দিয়েছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে বলেছে সেখানে ওই একত্রীভূত ব্যাংকে, সম্মিলিত ব্যাংকে টাকা জমা রাখার জন্য, অর্থাৎ যেভাবে সম্ভব ব্যাংকটিকে সচল করার জন্য একটা চেষ্টা করা হয়েছে। এর ভিতরে এই সরকারের এই সিদ্ধান্তটা কি হবে অবস্থা, কারণ এটা কিন্তু সবার মনে একটা প্যানিক ক্রিয়েট করতে পারে। কারণ স্বাভাবিক প্রক্রিয়ায় যখন একটা ব্যাংকিং সেক্টর রিফর্ম হয়ে আসছিল, হঠাৎ করে আইনটাকে পরিবর্তন করার পরে এখন নতুন একটা পরিস্থিতিতে আগের মালিকটা ফিরে আসলে আগের বড়োয়াররা কি ফেরত আসবে, ঋণ খেলাপিরা কি ফেরত আসবে? তাহলে সুতরাং ব্যাপারটা সবার জন্য একটা অনিশ্চয়তার ব্যাপার সৃষ্টি করেছে এবং গ্রাহকদের জন্য অনিশ্চয়তার ব্যাপার হতে পারে বলে আমি মনে করি। যেমন একজন গ্রাহক বলছিল যে তাদেরকে নাকি ব্যাংক বলেছে যে ব্যাংক ইন্টারেস্ট হিসেবে তাদেরকে আগে যে টাকা দিয়েছে সেই টাকাটা নাকি গ্রাহকের কাছ থেকে ফেরত নেবে। এটা একটা অসম্ভব ব্যাপার। আমি মনে করি না যে কোনো একটি ব্যাংক এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং ব্যাপারগুলো একটু সিরিয়াসলি তদন্ত করা দরকার যে কোন ব্যাংকের কোন কর্মকর্তা গ্রাহকদেরকে এই ধরনের কথা বলেছে কিনা যে আগের সময়ে আপনাদেরকে যে সুদ হিসাবে যে টাকা আমরা দিয়েছি সেই টাকা আমরা ফেরত নেব। এটা আইনসঙ্গত নয় এবং এটা বাস্তবায়ন করাটাও একটা ডিফিকাল্ট কাজ। তাহলে কারা এই কথাটা বলছে, এটা কি বোর্ডের অনুমোদিত একটি সিদ্ধান্ত, এটা কি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি সিদ্ধান্ত? এই ব্যাপারটাও আমাদেরকে একটু দেখতে হবে। এবং এটা যদি ভালো মতো না দেখা হয় তাহলে এই আতঙ্ক এবং অবিশ্বাস এই সম্মিলিত ব্যাংকের বিরুদ্ধে সৃষ্টি হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে একটি অনিশ্চয়তা সৃষ্টি করবে। কারণ ব্যাংকিং সেক্টরটা, ব্যাংকিং বিজনেসটা কিন্তু আস্থার উপরে নির্ভরশীল। যখন গ্রাহকরা, সাধারণ মানুষ একটি ব্যাংকের উপর আস্থা হারায়, একটি সিস্টেমের উপর আস্থা হারায়, একটা প্যানিক ক্রিয়েট হয়, তখন কিন্তু সেই ব্যাংকগুলো আর টিকে থাকতে পারে না। এখন থেকে প্রায় 40 বছর আগে, 35-40 বছর আগে দুটি ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। একটি হচ্ছে যেটি পরে এনসিসি ব্যাংক হয়েছে, যেটি পরে কমার্স ব্যাংক হয়েছে। সেই ব্যাংকগুলো কিন্তু ছোট্ট একটি নিউজ, একটি পত্রিকা হওয়ার পরে প্যানিকি হয়ে সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে সকলে একসাথে টাকা তুলে ফেললো, অর্থাৎ তুলতে গেল। এই এই প্রক্রিয়াটি প্রায় 1 মাসের ভিতরে এই প্রক্রিয়াটিতে দুটি ব্যাংক টোটালি ব্যাংকরাপ্ট হয়ে গেল। কিন্তু যাই হোক তখন তৎকালীন সরকার। জনাব সিদ্দিকী, আপনাকে একটু থামাতে হচ্ছে, দুঃখিত। আপনি যে বিষয়টি তুলেছেন যে একটি শহরের গ্রাহকরাই শুধুমাত্র আন্দোলন করছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই আইনটাকেও পরিবর্তন করেছে। অনেকে বলতে চান যে এখানে আসলে যেই গ্রুপ আসলে এই ব্যাংকগুলোর বেশিরভাগের মালিকানায় ছিল এসালম, তাদের আবারও ফিরে আসার বা তাদের পেছন থেকে এক ধরনের কলকাঠি নাড়ার একটা বিষয় অনেকে বলছেন। আপনারও কি সেটি মনে হয় যে এই গ্রুপটি আবারও সক্রিয় হয়েছে, তাদের এই ব্যাংকগুলোকে আবারও দখল করা বা বাংলাদেশের আর্থিক খাতে তাদের যেই দৌরাত্ম্য ছিল, তাদের যে লুটপাট ছিল, সেটি তারা সামনের দিনেও করতে চায়, বা এই সরকারেরও কেউ কি সেখানে জড়িত থাকতে পারে কিনা? এই ধরনের কথাবার্তা আসলে শোনা যাচ্ছে, এগুলো কতটা বাস্তবসম্মত মনে হয় আপনার কাছে? এগুলো শোনা যাচ্ছে, সেগুলো এখনো সারফেসড হয়নি। তবে সবকালের ধারণাটা সঠিকও হতে পারে। কারণ হচ্ছে যে ব্যাংকিং রেজুলেশনের একটা অ্যামেন্ডমেন্ট করার পরে বলা হচ্ছে পূর্ববর্তী বোর্ড এটাকে টেক ওভার করবে। পূর্ববর্তী বোর্ড যাদেরকে নিয়ে গঠিত হয়েছিল, এই ডিরেক্টররা কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটি পরিবারের, এস আলম পরিবারের সদস্য, তাদের বন্ধু বান্ধব।
তো যাদের কাছ থেকে অনিয়মের কারণে ব্যাংকটিকে মালিকানা গ্রহণ করা হলো, অধিগ্রহণ করা হলো, আবার তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারটি তো আমাদেরকে যথেষ্ট সন্দেহের ধারণ সৃষ্টি করে। আর সবচেয়ে বড় কথা হলো, সরকার যদি মনে করে, বর্তমান সরকার যদি সিদ্ধান্ত নেয় যে 5টি ব্যাংককে একত্রিত করে একটি ব্যাংক করার সিদ্ধান্তটা ভুল ছিল, তাহলে অন্তত তারা যেটা করতে পারেন, এই ব্যাংকগুলোকে যদি ইন্ডিপেন্ডেন্ট আবার ইন্ডিপেন্ডেন্ট করে দেন, অন্তত এইটুকু তো অন্তত এনশিওর করতে হবে যে পূর্ববর্তী যে বোর্ড অফ ডিরেক্টর যারা ঋণ স্যাংশন করার ব্যাপারে অনিয়ম করেছে, একটি মাত্র পরিবার এবং তাদের সহযোগীদেরকে লোন দিয়েছে, যেমন ইউনিয়ন ব্যাংকের 92% লোনই দিয়েছে এসএলএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে। তো এটা তো একেবারে ব্যাংকিং লয়ের বাইরে চলে গেছে। তো যারা এই অলরেডি প্রমাণিত, যারা অলরেডি এই অন্যায়গুলো করেছে, তাদের হাতে আবার ব্যাংকটা তুলে দেওয়ার ব্যাপারে এই সিদ্ধান্তটা কোত্থেকে আসলো? যদিও সরকারের দিক থেকে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে আসলে এই ধরনের কোনো চিন্তা ভাবনা বাংলাদেশ ব্যাংক বা সরকারের নেই। আমি এই পর্যায়ে এই বিষয়টা নিয়ে আলোচনা শেষ করতে চাই একটি প্রশ্ন করে, সেটি হচ্ছে যে আসলে এই মুহূর্তে তাহলে এই 5 ব্যাংকের ভবিষ্যৎ কি? আমরা দেখেছি যে সোশ্যাল ইসলামী ব্যাংক কিছুদিন আগেই তারা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে যে তারা আসলে এই একীভূতকরণের প্রক্রিয়ায় থাকতে চায় না, তারা আলাদাভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চায়। সরকারের সিদ্ধান্ত কি হতে পারে বা কি হলে সেটি আসলে আমাদের আর্থিক ব্যবস্থার জন্য ভালো হবে বলে মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্টারিম গভর্নমেন্ট যে প্রসেসটা শুরু করেছিল সেটাই বেস্ট ছিল। এখন সেখানে যদি বর্তমান সরকার কোনো কারণে পরিবর্তন করেন, আমার অনুরোধ হচ্ছে এই ব্যাংকগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক বোর্ড অফ ডিরেক্টরস এর হাতে ছেড়ে দেওয়া হোক, এবং যেসব মালিকরা অন্যায় করেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বোর্ডের ব্যাংকেরও মালিক আবার বড় আরো, তাদেরকে এই বোর্ড থেকে সরিয়ে দেওয়া উচিত এবং সরিয়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়ে এটাকে আবার সচল করা দরকার। আমি যে রেফারেন্সটা বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে দিচ্ছিলাম, সেখানে কিন্তু এই ব্যাপারটা করা হয়েছে। সেখানে কিছু কিছু মালিককে তৎকালীন সরকার, এই বিএনপি সরকার, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, তারা যেসব কন্ট্রোভার্সিয়াল এবং দায়ী ডাইরেক্টর ছিলেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে নতুন ডাইরেক্টরদেরকে নিয়ে এসেছিলেন, এবং এই দুটি ব্যাংক কিন্তু খুবই সাকসেসফুল। আমাদের কাছে সুন্দর রেফারেন্স আছে দুইটা ব্যাংকের, এবং এই সুন্দর রেফারেন্সটা তৈরি করেছিল বিএনপি গভর্নমেন্টই। জি জি, আপনার পরামর্শ একেবারে পরিষ্কার। সরকার আসলে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে, এটা আমরা আশা করছি। আমরা এই মুহূর্তে আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশের যে প্রধান কিছু পত্রিকার বাণিজ্য বিষয়ক কিছু সংবাদ আমরা একটু দেখি, তারপর আমি আবার আলোচনায় আসছি। শুরুতে আছে বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে যে ছাড়ের ফাঁদে ফেলে সাধারণ করদাতার ঘাড়ে করের বোঝা। ইউনূস সরকার পরবর্তী 2 বছরের জন্য করের বোঝা চাপিয়ে গেছে, বছর ব্যবধানে কর বাড়বে 52%। এটি আসলে কিভাবে বাড়বে তার একটি ব্যাখ্যাও রয়েছে এখানে। অর্থ বছরের বলছে যে গত অর্থ বছরে বাজেটে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর নামে উল্টো বাড়ানো হয়েছে করের বোঝা। এর একটি হিসাব দিয়ে আসলে তারা বোঝানোর চেষ্টা করেছে। দৈনিক কালের কণ্ঠ বলছে সংসারের হিসাব মিলছে না। এটি আসলে এখন খুবই অ্যালার্মিং একটি বিষয়। সাধারণ মানুষের আয় কমেছে একদিকে, ব্যয় বাড়ছে, তেলের দাম থেকে শুরু করে সব কিছুর, গ্যাসের দাম, সব কিছুরই আসলে দাম বাড়ছে, এবং সাধারণ মানুষের অন্যদিকে আয় কমছে, কর্মসংস্থান হারাচ্ছে। সব কিছু মিলিয়ে দেশের নিম্ন আয়ের মানুষ বা সাধারণ মানুষ কিন্তু ভালো নেই। খরচের চাপে দিশেহারা, কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোলট্রি খামারিরা। এটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এটি সেই সংবাদ করেছে। আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে এই চিত্রটি দেখেছি, বাজারে দেখতে পাচ্ছি যে মুরগির দাম বাড়ছে, ডিমের দাম বেড়েছে। এটি কিন্তু একটি বড় কারণ। প্রথম আলোর শিরোনাম, ভালো হচ্ছে মন্দ ব্যাংক বেশি শেয়ার বাজারে। শেয়ার বাজারে আসলে এটি নতুন কিছু নয়, বাংলাদেশের শেয়ার বাজারে খারাপ কোম্পানিগুলোরই দাম বাড়ে, অনেক সময় আমরা দেখতে পাই। দৈনিক সমকালের শিরোনাম, জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের চিন্তা। এটি একটি বড় সিদ্ধান্ত সরকারের জন্য, এবং সরকার যদিও বলেছিল যে আসলে সরকারের বর্তমানে যেই আর্থিক অবস্থা, সামর্থ্য, সেখানে এই পে স্কেল বাস্তবায়ন করা হয়তো বা সম্ভব নাও হতে পারে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সংবাদে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের যে পে স্কেল
সেটি আগামী অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন বাবদ বরাদ্দ প্রায় 35,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই জনাব এম এস সিদ্দিকী। সরকারের যেখানে আসলে এই মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে, সরকারের অনেক নির্বাচনী ইশতেহারে অনেক বিষয় আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে এই যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বাজেট প্রয়োজন হবে। অন্যদিকে সরকারের আয় সেভাবে বাড়ছে না, রাজস্ব আয় বাড়ছে না, ঋণ পাওয়া যাচ্ছে না খুব বেশি। বিদেশি ঋণ ক্ষেত্রে আমরা জানি যে IMF তাদের কিস্তি ছাড় করেনি, যে 6 নম্বর কিস্তি সেটিও ছাড় করেনি। তো এই অবস্থায় আসলে এই যে নতুন অর্থ বছরে 35,000 কোটি টাকা বেতন ভাতা এবং পেনশনের বরাদ্দ বাড়ছে, এটিকে আপনি কিভাবে দেখেন? আমার তো ব্যক্তিগত মত হচ্ছে সবার আয় কমে গেছে, সরকারি কর্মকর্তাদের কিন্তু বেতন কমেনি। ওনাদের হয়তো 10 বছর পরে বেতন বাড়ানো দরকার, এটা অনেক লজিক্যালি বললে হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু দেশের যে অর্থনৈতিক অবস্থা, 35,000 কোটি টাকা আলাদাভাবে তাদের বেতনের জন্য আলাদা করে তাদের বেতন বাড়ানো, এটা নৈতিকভাবে আমরা এটা করতে পারি না। কারণ সকল স্তরের সকল পেশার লোকেরাই এখন অর্থনৈতিক সংকটে আছে। তো আমরা তাহলে ওনারা হচ্ছেন যে সরকারি কর্মকর্তারা হচ্ছেন টোটাল যা এমপ্লয়মেন্ট তার লেস দেন 2%, আর 98% মানুষ আইদার বিভিন্ন পেশায় আছে বা বেসরকারি চাকরিতে আছেন। তাহলে ওনাদের তো বেতন বাড়বে না, এই যে ইনইকুয়ালিটি সৃষ্টি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে যে খরচ, সরকারের যে খরচ চালানোর জন্য সরকারকে ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে, এই লোন নিয়ে সরকারের ব্যয়ভার চালানো হচ্ছে মাথাভারী প্রশাসনের। সেখানে আবার আরো 35,000 কোটি টাকা কোথা থেকে জোগাড় করা হবে? এই সরকারের ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য বিভিন্ন যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা এডিশনাল এক্সপেন্ডিচার, সেটার জন্য বাজেটে একটা অ্যালোকেশন করতে হবে। অ্যাপারেন্টলি যদি অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ আপনি দেখেন, দুইটাই কিন্তু আনপ্রোডাক্টিভ। ফ্যামিলি কার্ড দেওয়া এবং কর্মকর্তাদের বেতন বাড়ানো, এটা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট নয়। তো সুতরাং যে কর্মকাণ্ড এখন উৎপাদনের সাথে সংশ্লিষ্ট নয়, যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সরাসরি উৎপাদনকে সাপ্লিমেন্ট করবে না, সেই ধরনের আনপ্রোডাক্টিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামও এখন বন্ধ রাখা উচিত। অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় যদি অর্থনীতি না যায়, এর আগে এই ধরনের কোনো খরচ করার মতো ব্যাপার আমি সমর্থন করি না। আমি সমর্থন করার প্রয়োজন নেই। আমার বক্তব্য হচ্ছে যে অর্থনীতি এটাকে সাস্টেইন করবে না, অর্থনীতি এটাকে অ্যালাউ করবে না যে এই ধরনের অস্বাভাবিক খরচ সরকার এখন করবে আগামী অর্থ বছর। সুতরাং বাজেট করার ব্যাপারে সরকারের কাছে আমার আহ্বান হবে, অনুৎপাদনশীল খাতে কোনোভাবে কোনো ধরনের খরচ না করে শুধুমাত্র প্রয়োজনীয় খরচটা করা হোক, উৎপাদনশীল খাতে খরচ করা হোক। যেমন ডিসি সাহেবরা বলছেন যে কাজের বিনিময়ে খাদ্যটি বন্ধ, আমি গতকাল পেপারে দেখেছি, কাজের বিনিময়ে খাদ্য প্রোগ্রামটি বন্ধ রেখে শ্রমিকদেরকে ক্যাশ টাকা দেওয়া হোক। সেই ব্যাপারেও আমি বিরোধিতা করি। ক্যাশ টাকা দিলে আবার সেটা ইনফ্লেশনে অ্যাড হবে, কিন্তু কাজের বিনিময়ে খাদ্য যদি তাদেরকে চাল দেয়া হয়, ধান দেয়া হয়, গম দেয়া হয়, সেটা কিন্তু ডাইরেক্টলি এতে এফেক্ট করবে না, অর্থনীতিতে ইনফ্লেশন বাড়াবে না। সুতরাং সরকারকে এখন অর্থনীতিবিদদের পরামর্শে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক বাজেট পলিসি যদি না করেন, তাহলে আমাদের অর্থনীতিতে আরো খারাপ প্রভাব ফেলবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব এম এস সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে পরবর্তীতে কথা হবে। আমরা এই পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আমাদের কাছে আরো সংবাদ রয়েছে। দর্শক সাথে থাকুন। স্বাগত আরো একবার বিজনেস আওয়ারে। দর্শক, আপনারা জানেন যে গতকাল আমরা জানতে পেরেছি যে তৈরি পোশাক খাতের যে রপ্তানি, সেটি এপ্রিল মাসে বেশ খানিকটা ভালো হয়েছে। এর আগে আমরা 8 মাস ধরে আমরা দেখেছি যে টানা রপ্তানি কম ছিল।
সেখান থেকে গত মাসে যেই রপ্তানি হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 32.92% প্রবৃদ্ধি হয়েছে, যেটি একটি বড় প্রবৃদ্ধি। এটি আসলে ভালো খবর হওয়ার কথা ছিল আমাদের কাছে। তবে রপ্তানিকারকরা যেটি বলছেন যে তারা আসলে এই রপ্তানির তথ্য নিয়ে আসলে সন্তুষ্ট নয়, কারণ তারা বলছে যে গত বছরের যে এপ্রিল মাস, সেই এপ্রিল মাসে রপ্তানি অনেক কম হয়েছিল, যে কারণে প্রকৃত রপ্তানি এইবার এপ্রিলে আসলে 8 থেকে 10% মতো প্রবৃদ্ধি হতে পারে। যদিও সেটি আসলে ভালো, কারণ এর আগের মাসগুলোতে যেভাবে করে রপ্তানি কম ছিল সেটি খুব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই বিষয়ে আমরা একটু জানতে চাই, আমাদের সহকর্মী রিয়াজ সুমন আছেন বিজিএমইএতে, সেখানে বিজিএমইএর তার সাথে একজন অতিথিও রয়েছেন, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট এনামুল হক বাবলু। আমরা তার কাছ থেকে আমরা রিয়াজের মাধ্যমে জানবো যে আসলে এই প্রবৃদ্ধি নিয়ে তারা কি বলছেন এবং রপ্তানি আসলে প্রকৃত চিত্রটা কি, রপ্তানির ঘুরে দাঁড়ানোর জন্য আসলে কত সময় লাগবে। রিয়াজ, আপনার কাছ থেকে এটি জানতে চাই। আপনি নিশ্চয়ই আপনার অতিথির কাছে সেই প্রশ্নটি করবেন, তার কাছ থেকে আমরা একটু ধারণা পেতে চাই। ধন্যবাদ সাদাত। আমি আছি বিজিএমইএ ভবনে এবং আমার সাথে এই মুহূর্তে আছেন বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান বাবলু। তার কাছ থেকে আমরা জানবো যে আসলে আপনি যেটা বলছিলেন যে টানা 9 মাস রপ্তানি, নিম্নমুখী রপ্তানি থেকে যে এপ্রিলে এসে কিছুটা আশার আলো জাগিয়েছে রপ্তানিতে এবং প্রবৃদ্ধি বেড়েছে, সেই বিষয়টি নিয়ে তাদের প্রতিক্রিয়া কি এবং আসলে তারা কি ভাবছে, এবং আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে এটি আসলে নিয়ে তাদের সন্তুষ্টি আছে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা জনাব এনামুল হক খান বাবলুর কাছ থেকে জানতে চাই। জনাব বাবলু, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে 9 মাস প্রবৃদ্ধি কমে যাওয়ার পর হঠাৎ এপ্রিল মাসে কিছুটা বেড়েছে, এটির কারণটি কি এবং এটিকে আপনারা কিভাবে দেখেন? আমাদের টানা এই যে 7 মাস আমরা নেগেটিভ ট্রেন্ডে ছিল, শুধু জুলাই এবং এপ্রিল এই দুটো মাস আমরা মোটামুটি পজিটিভ পেয়েছি। বাট এপ্রিলের উল্লম্ফনটা ছিল একটু অনেক বেশি, যেমন 31.21%, এটা অনেক হাই, উইচ ইজ ভেরি গুড। আমরা তো খুশি থাকবো সবসময়, ইটস এ পজিটিভ ট্রেন্ড, কারণ 2.82% যদি সারা বছর আমাদের নেগেটিভ ট্রেন্ড হয়, এই ধারা থেকে আমরা বেড়ে আসতে পারছি। আমার মনে হয় আমরা আগামীতে এটা ভালো পারবো। কিন্তু কি ঘটলো আসলে, কি ঘটলো এই এপ্রিল মাসে? এপ্রিল মাসে আমরা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাসে কিন্তু আমাদের, ফেব্রুয়ারিতে ছিল ইলেকশনের কারণে বায়াররা কিন্তু অর্ডার অনেকটা কমিয়ে দিয়েছিল, হোল্ড করছিল বায়াররা। এরপরে অর্ডারটা ছেড়ে দিয়েছে। এরপরে অর্ডারটা মার্চে এসে আবার আমাদের ছিল ঈদের সময় আমাদের 10 থেকে 11 দিন ছুটি ছিল, তো আমাদের শিপমেন্ট করতে পারি না। তো সমস্ত শিপমেন্টগুলো যায় পড়লো এপ্রিলে এসে কিন্তু আমরা ওই পুরোনো শিপমেন্টগুলো সব আমরা একসঙ্গে পেয়েছি এবং রেডি ছিল মাল, সেগুলো আমরা এক্সপোর্ট করেছি। আমাদের প্রোডাকশন খুব ভালো হয়েছে, চিটাং পোর্ট থেকে ভালো সাপোর্ট পেয়েছি আমরা। এপ্রিল মাস ওয়াজ ভেরি ভেরি গুড আমাদের সব দিক দিয়ে। বাট আসলে ঘটনাটা হচ্ছে যে ব্যাকলগ আমাদের যেটা ছিল, সেই ব্যাকলগের মালগুলো আমরা ক্লিয়ার করাতে আমাদের এক্সপোর্টের ইয়েটা অনেক হাই ছিল। আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমরা 2025-এর যে এপ্রিলের ফিগার যেটা ছিল সেটা ছিল অনেক কম ফিগার ছিল। তো এই 2.89 বিলিয়ন প্রবাবলি ওই মাসে সর্বনিম্ন। তো ওই মাসের সাথে আমরা যখন 2026-এর এপ্রিল কম্পেয়ার করছি, সেই জন্য জিনিসটা আরেকটু বেশি বড় শো করছে। হাওএভার এই আমরা স্বাগত জানাই এই পজিটিভ ট্রেন্ডটাকে। আমরা মনে করি যে আমাদের এক্সপোর্ট আবার আগের মতো ফিরে আসবে। তবে আমরা যে ইম্পোর্টের যে সিগন্যালগুলো আমরা পাচ্ছি, আমরা ইম্পোর্টের যে ডেটা আমাদের হাতে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মে এবং জুন এখানেও কিন্তু আমাদের ভালো একটা ট্রেন্ড থাকবে। আমরা এক্সপোর্ট পজিটিভই হবে আমরা আশা করি, এবং জুলাই অনওয়ার্ডস আমরা মনে করি যে আমরা আগের ধারা আবার ফিরে যেতে পারবো। এই ক্ষেত্রে অভ্যন্তরীণ যে সংকট আছে, আপনি জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং দেশের জ্বালানির সংকট, জ্বালানির দাম বৃদ্ধি, এটি আপনাদের রপ্তানিতে কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা বা ফেলবে কিনা, কি মনে হয় আপনার? আমাদের আসলে এই কোভিড পরবর্তী যে সময়টা আমরা আসলো, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা দুর্যোগ আমাদের শুধু আমাদের না, এটা বৈশ্বিক ব্যাপার। আমাদের ইরান, ট্রাম্পের কোভিডের পরে আমাদের হলো এই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, এরপরে আমাদের ট্রাম্পের ট্যারিফ, তারপরে আমাদের গাজা এবং ইসরায়েলের যুদ্ধ, তারপরে আমাদের ইরান ভার্সেস আমেরিকা অ্যান্ড ইসরায়েল ভার্সেস লেবানন। তো এই সমস্ত যুদ্ধ সব কিছু মিলায় কিন্তু খুব একটা বাজে অবস্থার সৃষ্টি হয়েছে, যে আমাদের যে কাস্টমার্স বা আমাদের ইইউ বা আমেরিকাতে যে কাস্টমার্স রয়েছে, তো কাস্টমাররা কিন্তু
অস্বস্তিতে আছে, তারা কিন্তু সবাই বাইং পাওয়ার কমে গেছে ইনফ্লেশনের কারণে। প্রচুর ইনফ্লেশন ওই জায়গায়, এসব কারণে তারা কিন্তু কেনাকাটা কমিয়ে দিয়েছে। আগে তারা যেটা 10টা প্যান্ট কিনতো, এখন তারা 5টা প্যান্ট কিনছে। তো তাদের বাইং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এবং ডিমান্ড কমে গেছে, হুইচ ইজ একটু অ্যালার্মিং ব্যাপার। যে এই ডিমান্ডটা এটা যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আসলেই শঙ্কার ব্যাপার। বাট আমি আশা করব তারপরেও যুদ্ধ যদি থেমে যায় তাহলে তারা আবার তাদের নর্মাল অবস্থা ফিরে যাবে, আবার তারা নতুন করে কেনাকাটা শুরু করবে। তাদের তো কেনাকাটা করতে হবে, তাদের কেনাকাটা করলেই কিন্তু আমাদের এক্সপোর্টটা হবে। তো আমি মনে করি যে যুদ্ধটা থামাটা খুবই জরুরি। যুদ্ধটা থামলে আমরা সবাই, আমাদের বাংলাদেশ কিন্তু রেডি, আমরা রেডি। আমরা যদি শুধু সুযোগ যদি আসে, বাইরে যদি অর্ডার পজিটিভ হয়, আমি মনে করি যে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারবো। অসংখ্য ধন্যবাদ। সাদাত, আপনি যেমনটা শুনছিলেন, বিজিএমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান বাবু জানিয়েছেন যে আসলে সংকট আছে, তবে সংকটের মধ্যেও তারা আশাবাদী আগামী দিনে যে রপ্তানির প্রবৃদ্ধি যেটি এপ্রিল মাসে ইতিবাচক ধারায় ফিরেছে, এই ধারা অব্যাহত থাকবে এবং তাদের এই জায়গাটাতে আসলে সরকার তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে যাতে করে তাদের রপ্তানি অব্যাহত থাকে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাদাত। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রপ্তানি বিষয়ে জানাচ্ছিল আমাদের সহকর্মী রিয়াজ সুমন যুক্ত ছিলেন। রপ্তানির আসলে প্রকৃত চিত্র কি সে বিষয়ে রপ্তানিকারকের সাথে কথা বলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে শেয়ার বাজারের খবর জানাবো। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি লেনদেন চলছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে এবং বেশ ইতিবাচক ধারায় চলছে। ডিএসএক্স ইন্ডেক্স এই মুহূর্তে 14.57 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5279 পয়েন্টে। সরিয়া ইন্ডেক্স বেড়েছে 4.5 পয়েন্ট, অবস্থান 1054। DS30 অবস্থান 2022, বেড়েছে 3.34 পয়েন্ট। এবং আমরা যদি মানে লেনদেনের পরিমাণ দেখি, 741 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। এর মধ্যে যেই কোম্পানি এবং শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন চলছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 190টির দাম বেড়েছে, 149টির দাম কমেছে এবং 57টির দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। শুরুতেই মুদ্রা বাজার। মুদ্রার আজকের বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। মার্কিন ডলার 122 টাকায় কিনে 123-এ বিক্রি করা হচ্ছে। ইউরো 142 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 145 টাকায়। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 32 টাকা 90 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 30 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দরদাম আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে স্বর্ণ, মানে স্বর্ণের দামের যে ব্যাপক ঊর্ধ্বগতি সেখান থেকে কিছুটা নিচের দিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 22 ক্যারেট সোনার প্রতি ভরি দাম পড়ছে 2,42,495 টাকা, 21 ক্যারেটের দাম 2,31,000, 18 ক্যারেট 1,98,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,61,605 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা 5,480 টাকায় বিক্রি হচ্ছে, 21 ক্যারেট 5,189, 18 ক্যারেট 4,489 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,381 টাকায়। দর্শক, এবারে জানাবো নতুন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের ফাঁকফোকর দিয়ে আবারও ব্যাংক লুটেরাদের ফেরার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় কনভেনশনে তারা আরও বলেন, দুর্বল পুঁজিবাজার এবং ব্যাংক নির্ভর অর্থায়নে বিনিয়োগ ও কর্মসংস্থান কমে বেকারত্ব বাড়ছে। সরকার প্রয়োজনীয় সংস্কার বাতিল করে নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কাঠামোগত দুর্বলতায় রীতিমতো ভঙ্গুর দেশের আর্থিক খাত। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিতে রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের মূলধন সংকট এবং আর্থিক সুশাসনের অভাবে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখাও কঠিন হয়ে পড়ছে। রোববার এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনেও উঠে আসে অর্থনীতির এমন ক্ষতচিত্র। আলোচকরা বলেন, দুর্বল ক্যাপিটাল মার্কেট, ব্যাংক নির্ভর অর্থায়ন ও বিনিয়োগ সংকোচনের কারণে কমে গেছে কর্মসংস্থান সৃষ্টির গতি, ফলে বাড়ছে শিক্ষিত বেকারত্বের হার। বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে আমাদের ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট। আমরা যখনই কথা বলি আমরা ব্যাংকের মালিক নিয়ে কথা বলি, ব্যাংকের কিন্তু মালিক বলে কিছু নেই। বন্ড মার্কেটটাকে ডেভেলপ করার একটা খুব ক্লিয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এ সময় নতুন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের ফাঁকফোকরে ব্যাংক লুটপাটকারীদের আবারও ফেরার সুযোগ তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদরা। আগের যারা মালিক ছিলেন তারা কেউ যদি আগ্রহী হন তাহলে সরকার কর্তৃক ইনজেক্টেড সরকার যে পরিমাণ টাকা এসেনশিয়াল
জরুরি লিকুইডিটি তারল্য সহায়তা দিয়েছে সরকার, এবং ওই দেয়া টাকাটার 7.5% দিয়ে তারা আবার মালিকানা ফেরত চাইতে পারে। দেশে ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থা অটোমেটেড, পেপারলেস ও এনআইডি ইন্টিগ্রেটেড হলে রাজস্ব আদায় বাড়বে, বন্ধ হবে দুর্নীতি, এমন মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ট্যাক্স ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতা, এই জটিলতা যদি আমরা অটোমেশন করে দিতে পারি, পেপারলেস করে দিতে পারি, অথবা এনআইডি কার্ডের সাথে যদি আমরা ইন্টিগ্রেটেড করে দিতে পারি, তাহলে এক কার্ডে অল সার্ভিস হচ্ছে আমাদের হয়ে যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এফডিআই ও এসএমই খাতের গ্রোথ সম্ভব নয় এবং এনার্জি ডাইভার্সিফিকেশন ছাড়া শিল্প টিকে থাকবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই সাংসদ। নেগোসিয়েশন হয়, সেটাও কিন্তু কমে যায়। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। টানা 9 দিন পর সুনামগঞ্জের হাওরে রোদ উঠলেও কাটেনি হতাশা। খলার ধানে গজিয়েছে চারা। এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা 600 থেকে 800 টাকা মনে ধান ক্রয় করছে কৃষকদের কাছ থেকে, যেখানে সরকার নির্ধারিত মূল্য 1440 টাকা। এদিকে ধান গুদামে শুকানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানায় খাদ্য অধিদপ্তর। মোহাম্মদ বোরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ হাওরের জমির আধা পাকা ধান এখনো পানির নিচে। ভেজা ধান কেটে নিয়ে আসার বিপত্তি আরো বেড়েছে। খলায় শুকানোর অভাবে চারা গজিয়ে পচছে ধান। অবশ্য স্বস্তির হাওয়া নিয়ে টানা 9 দিন পর দেখা মিলেছে রোদের। ভেজা খড় সড়ক ও খোলা মাঠে ছড়িয়ে শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে রোদ উঠলেও কৃষকের সংখ্যা কাটেনি। যতটুকু ফসল তুলতে পেরেছেন তাও বিক্রি করতে পারবেন কিনা জানেন না তারা। তো আর কিছু করার নাই, এটি তো ফলানি ছাড়া আর কিছু নাই। যারা আসে তারা আসে খাওয়াইব, মানুষে তো আর খাইতে পারতো না। আইয়া ধান নষ্ট হয়ে গেছে, কেন দর দিয়ে নষ্ট, প্রায় বহুত ক্ষতি হয়ে গেছে। সরকার প্রতিমণ ধানের মূল্য নির্ধারণ করেছে 1440 টাকা, কিন্তু বৈরী আবহাওয়া ও ভেজা অজুহাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। প্রতিমণ ধান 600 থেকে 900 টাকায় কিনছেন তারা। সরকার এভাবে আমরা 1440 টাকা দিচ্ছি, আমরা তো জানি না, মানে বিপদ পড়ছে আরো আমরা 800-900 করে আনছি ধান কাটালাম। সরকারি বাহিনী দিয়া, সরকারের লোক দিয়া ধান কিনেন, 1 মন 2 মন 3 মন 10 মন যেই বেচবে, আমরা এইভাবে ধান বেচতে চাই, নাইলে আমরা বাঁচবো কিভাবে? বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে কৃষকের ভেজা ধান গুদামে শুকানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। প্রাপ্য মূল্য দিয়ে ধান ক্রয়ের বিষয়ে মাইকিং করার কথাও জানান তিনি। আমাদের খাদ্য গুদামের যারা কর্মকর্তা আছেন, আমাদের খাদ্য বিভাগের যারা লোক আছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন যে কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য সরকারিভাবে পায়। কৃষকদের সঠিক মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের বিষয়ে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পান, এর মধ্যে যেন মধ্যস্বত্বভোগী কেউ এখানে আসতে না পারেন, সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সহ খাদ্য দপ্তরের কর্মকর্তারা সদা সচেতন আছি। জেলা খাদ্য অফিসে তথ্য মতে এবছর জেলায় 21,349 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি মৌলভীবাজারে। সেখানে রয়েছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে মৌলভীবাজারের আমরা জানি যে যেহেতু আগাম বৃষ্টির কারণে বেশ ফলনের ক্ষতি হয়েছে, সেখানে আসলে কৃষকরা এখন কি করছেন এবং এই যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কোন ধরনের সহায়তা তাদেরকে দেওয়া হচ্ছে? ধন্যবাদ সাদাত। থামছে না বৃষ্টি, বাড়ছে হাওরের পানি, কৃষকের কান্না, কৃষকের হাহাজারিতে হাওরের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যতই সময় যাচ্ছে পানি কিন্তু বাড়ছে। আমরা গত কয়েকদিনের হিসাব মতে দেখা গেছে আজকে কিন্তু হাওরের প্রচুর পরিমাণ পানি বেড়েছে। বাড়ার কারণে কিন্তু কৃষকদের দুশ্চিন্তা কিন্তু আরো বাড়িয়ে তুলেছে। কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল তুলতে প্রাণপণ চেষ্টা করছেন পানির নিচ থেকে। তারা তুলে কিন্তু মারাইয়ের জন্য যেসব জায়গায় রাখছেন সেই সমস্ত জায়গাও কিন্তু ইতিপূর্বে কিন্তু তলিয়ে গেছে। তারা তারপরেও চেষ্টা করছেন এই পচে নষ্ট হওয়া ফসল কিন্তু তারা তুলে ধরার জন্য চেষ্টা করতেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজকে আমাকে জানিয়েছেন যে তারা 2500 হেক্টর জমিতে এই পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে বুরু ফসলের, আর তাদের তলিয়ে গেছে হিসাব মতে 5000 হেক্টর জমি তলিয়ে গেছে। এদিকে
জেলা প্রশাসনের পক্ষ থেকেও তালিকা নির্ধারণ করা হচ্ছে, চলমান রয়েছে। সেই তালিকা অনুযায়ী কৃষকদের কাছে তারা কিন্তু সরকারি বরাদ্দ কিন্তু তারা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এই ছিল মৌলভীবাজার হাওড় থেকে আমার কাছে বোরো ধানের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে শাহাদাতের কাছে। শাহাদাত। সিরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।